মা, ও বাবা, তোমরা আমাকে একা ফেলে রেখে কেন চলে গেলে? আহারে, কে এমন জঘন্য কাজ করলো? হরি আর তার বউকে এইভাবে কে মারলো? কার সাথে এত শত্রুতা ছিল যে হরি আর মালতীকে এইভাবে মারল? হরি বড্ড ভালো মনের মানুষ ছিল। হরি আর মালতী গ্রামের বাড়িতে কাজ করত। তাদের পরিবারে ছোট ছিল একমাত্র সন্তান। হরি আর মালতী ছিল খুব ভালো মনের মানুষ, সকলের সাথে ভালো ব্যবহার করত। কিন্তু হঠাৎ করে একদিন হরি আর মালতীর মরাদেহ রাস্তার পাশের বটগাছের সাথে ঝুলতে দেখা যায়। গ্রামের লোকের ধারণা কেউ তাদের মেরে এই গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। গ্রামের লোকেরা হরি আর মালতীর লাশটা গাছ থেকে নামিয়ে গাছের নিচে একসাথে দুইজনের সমাধি করে দেয়, আর ছোটকে গ্রামের ছেলে গোপাল দেখাশোনার ভার নেয়। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। সবকিছু স্বাভাবিক চলছিল। হঠাৎ এক রাতে, আজ বড্ড রাত হয়ে গেল কাজ শেষ করতে করতে। যাই, পা চালিয়ে বাড়িতে যাই। এ কি, হঠাৎ এমন বাতাস শুরু হলো? আয় 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 ঘনাই, আমার কাছে আয়। এ কি দেখছি আমি? ভূত, ভূত! ঘনাই সেখান থেকে পালিয়ে যেতে চায়, কিন্তু একটা কালো অবয়া বট গাছ থেকে ছুটে গিয়ে ঘনাইকে টেনে ধরে। আহ! পরের দিন গ্রামের লোকজন এসে দেখে ঘনাই গাছের সাথে ঝুলছে। এই দেখে গ্রামের লোকেরা অনেক ভয় পেয়ে যায়। লোকের মুখে মুখে হয়ে যায় ঘনাইকে কোনো মানুষ না, আত্মাতে মেরেছে। আর এটাও বুঝতে বাকি থাকে না এটা হরি আর মালতীর কাজ। এরপর থেকে সন্ধ্যার পরে কেউ আর ওই রাস্তা দিয়ে আসতো না। যদিও বা কেউ আসতো, তাকেই বটগাছ থেকে একটা কালো ছায়া ছুটে গিয়ে তাকেই মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখত। আর এই সব কিছু দেখে গ্রামের লোকজন সকলে বড় বাড়িতে গিয়ে মোড়ল মশাইকে জানালো। মোড়ল মশাই সব কিছু শুনে বলল, বুঝলাম, সবই বুঝলাম, কিন্তু এখন কি করব তোমরাই বলো। তা তুই ঠিকই বলেছিস। ঠিক আছে, আমি একটা ভালো তান্ত্রিককে চিনি, দেখি তার সাথে কথা বলে তাকে এই গায়ে নিয়ে আসা যায় কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই করুন। গ্রামের লোকের কথা মতো মোড়ল গ্রামের তান্ত্রিক নিয়ে আসে আর তার কাছে সব কিছু খুলে বলে। তান্ত্রিক বটগাছটার কাছে গিয়ে ভালো করে দেখে বলে, এই সব করেছে ভয়ঙ্কর আত্মাতে। কি আত্মা? হ্যাঁ, এই গাছে দুটো ভয়ঙ্কর আত্মা আছে, আর ওরাই এই গ্রামের সকলের মধ্যে ভয় সৃষ্টি করে রেখেছে। বাবা, তাহলে এখন কি উপায়? ভয় নাই, আমি এসে পড়েছি। তোদের আর কোনো ক্ষতি করতে পারবে না। আমি এক্ষুনি এই আত্মাকে বন্দি করে রেখে যাচ্ছি। হ্যাঁ, তাই করুন বাবা। তান্ত্রিক তখন বট গাছের গোড়ায় যজ্ঞ করতে শুরু করলো। তান্ত্রিক এক ধ্যানে মন্ত্র জপ করছিল, আর এই সব কিছু গ্রামের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কিছুক্ষণ মন্ত্র পাঠ করার পর যজ্ঞের আগুন থেকে একটা আগুনের গোলা সৃষ্টি হলো, আর সেটা ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলো। যজ্ঞের আগুনের ওপর উঠতে আগুনের গোলাটি ছুটে গিয়ে বট গাছে লাগলো, আর সাথে সাথে বট গাছটার সাথে একটা লাল সুতা পেঁচিয়ে গেল। লাল সুতা পেঁচিয়ে যাওয়ার সাথে সাথে বট গাছ থেকে চিৎকারের আওয়াজ আসতে শুরু করলো। না না, আমাদের মুক্ত কর, আমাদের মুক্ত কর, আমাদের ছেড়ে দে, ছেড়ে দে। কাউকে ছাড়বো না, কাউকে না, আমাদের ছেড়ে দে, ছেড়ে দে বলছি আমাদের।
ছেড়ে দে, ছেড়ে দে। এমন চিৎকার শুনে গ্রামের লোকজনের মনে ভয় সৃষ্টি হতে শুরু করলো। কেউ কেউ এমন ভয়ঙ্কর শব্দ শুনে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। তখন তান্ত্রিক আবার কি যেন পাঠ করতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে সব কান্নার আওয়াজ, চিৎকার বন্ধ হয়ে গেল। চিৎকার বন্ধ হওয়ার সাথে সাথে গ্রামের লোকজনের মধ্যে সাহস ফিরে এলো। আর কোনো ভয় নাই তোদের, তবে একটা কথা মনে রাখিস, কেউ যদি ভুল করেও এই লাল রশ্মিটা খুলে ফেলে সেই গাছ থেকে, তবে আত্মা দুটো আবার মুক্ত হয়ে যাবে। এরপর থেকে গ্রাম একদম শান্ত হয়ে যায়। গ্রামের আর কোনো লোক রাতে বট গাছের পাশে দিয়ে গেলেও ভয় পেত না। এইভাবে বেশ কিছুদিন চলে যায়। একদিন, কেমন লাগছে আমাদের গ্রাম? অনেক সুন্দর। আচ্ছা সুজয়, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবে? আচ্ছা, এই রাস্তাটা এমন মানবশূন্য কেন? সেটা তো আমি জানি না, তবে শুনেছি এই রাস্তায় নাকি ভয় আছে। ভয়? কিসের ভয়? ওই যে দেখছো বট গাছ, ওই গাছে 2 অশরীরী আত্মাকে বন্দি করা আছে। অশরীরী আত্মা? এ কি, হাসছো কেন তুমি? তোমার কথা শুনে হাসবো না তো কি করব বলো? তুমি শহরে থাকো সুজয়, আর গ্রামের মানুষের মতো এই ভূত প্রেত দেখে ভয় পাও। আসলে গ্রামের সকলে গল্প করে। আর তুমি তা বিশ্বাসও করে নিলে। তোমরাও না সুজয়। আচ্ছা বাদ দাও এইসব, চলো আমরা ওই দিকটা ঘুরে দেখি। মল্লিকা আর সুজয় শহরে মানুষ হয়েছে বলে, ভূত আত্মা আছে বলে বিশ্বাস করত না। সুজয় আর মল্লিকা হাঁটতে হাঁটতে বট গাছের পাশে দিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ কোথা থেকে একটা সাপ এসে সুজয়ের পায়ে কামড় দেয়। আহ! কি হলো? কি হলো তোমার? এ কি? সাপ! সাপ! হায় বিধাতা, এখন আমি কি করব? সুজয়কে যে সাপে কেটেছে। হ্যাঁ হ্যাঁ, সুজয়ের পায়ে বাঁধন দিতে হবে, কিন্তু এখন রশি, রশি কোথায় পাই? মল্লিকা তখন চারিদিকে রশ্মি খুঁজতে থাকে। এমন সময় মল্লিকার চোখ যায় বট গাছটার দিকে। তারপর মল্লিকা দৌড়ে বট গাছের কাছে যায় আর বট গাছে থাকা রশ্মিটা এক টানে খুলে ফেলে। বট গাছের রশ্মি খোলার সাথে সাথে বট গাছে থাকা শত শত পাখি যেন ভয়ে ছটফট করতে থাকে। আকাশটা কালো মেঘে ছেয়ে যায়। শুরু হয় ঝড় বৃষ্টি। মল্লিকা সেদিকে খেয়াল না করে সুজয়ের কাছে ছুটে আসে আর সুজয়ের পায়ে রশিটা বেঁধে দেয়। হঠাৎ প্রকৃতির এমন ভয়ঙ্কর রূপ দেখে গ্রামের মানুষ অনেক ভয় পেয়ে যায়। এ কি, হঠাৎ এমন ঝড় বৃষ্টি শুরু হলো, আর এত জোরে জোরে পাখিটা ডাকাডাকি করছে কেন? আমিও তো কিছুই বুঝতে পারছি না, তবে প্রকৃতির এমন রূপ দেখে আমার কিন্তু কোনো কিছু ঠিক মনে হচ্ছে না। এ কি, ছোট এইভাবে হাসছে কেন? তা তো জানি না। আসছে, ওরা আসছে। এরে বাবা ছোট, কারা হাসছে? কার কথা বলছিস তুই? ছোট উঠে ঘরের মধ্যে চলে যায়। গোপাল আর মিনতি চিন্তায় পড়ে যায় ছোটর এমন আচরণ দেখে। এদিকে মল্লিকা সুজয়কে নিয়ে বাড়িতে চলে এসেছে। গ্রামের কবিরাজ এসে সুজয়কে ওষুধ দিচ্ছে। মল্লিকা ঘরের এক কোণে ঘাপটি মেরে বসে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না। এই দেখে জমিদার বাবু মল্লিকার কাছে গিয়ে বলে, কি হয়েছে মা, তুমি এইভাবে চুপচাপ বসে আছো কেন? জমিদারের কোনো কথার সাড়া মল্লিকা দেয় না, চুপচাপ বসেই থাকলো। তখন সেখানে লক্ষ্মী রানী এসে বলল, সুজয়ের এই অবস্থা দেখে মেয়েটা মনে হয় অনেক কষ্ট পেয়েছে। ওকে তুমি বিরক্ত করো না,
ওর মতো ওকে থাকতে দাও। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ। ওই দিকটায় কবিরাজ মশাই তোমাকে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, চলো। জমিদার কবিরাজের কাছে চলে যায়, আর মল্লিকার চোখ দুটো লাল হয়ে ওঠে, যেন মনে হচ্ছিল চোখের মধ্যে দিয়ে রক্ত বের হবে। এদিকে তখন বাইরে ঝড় আর বৃষ্টি হয়ে চলেছে। সারাদিন বৃষ্টি হওয়ার পর রাতে বৃষ্টিটা থামে। মিনতি ছোটুকে খাবার খাওয়ার জন্য ডাকতে গিয়ে দেখে ছোটু ঘরে নাই। এ কি, ছোট কোথায় গেল? ছোট, ছোট, কোথায় গেলি বাবা? আয়, ভাত খাবি আয়। ছোটুর ডাকাডাকির পরও কোনো সাড়া পাওয়া যায় না। মিনতি তখন তাদের ঘরে গিয়ে গোপালকে বলে, ওগো, ছোটকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছো? কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? হ্যাঁ গো, ওকে খাওয়ার জন্য ওর ঘরে ডাকতে গেলাম, কিন্তু সেখানে গিয়েও দেখলাম সেখানে কেউ নাই। চলো চলো, খুঁজে দেখি কোথায় গেল। গোপাল আর মিনতি ছোটুকে খুঁজতে বের হলো। খুঁজতে খুঁজতে গোপাল আর মিনতি রাস্তার পাশের বট গাছের কাছে গেল। আর সেখানে গিয়ে যা দেখলো তা তারা ভাবতেও পারে নাই এমন দৃশ্য দেখবে। ছোটু গাছের সামনে দাঁড়িয়ে আছে, আর ছোটুর সামনে কালো দুটো ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। এই দেখে মিনতি ভয়ে ভয়ে গোপালকে বলল, ওগো, ওটা আমি কি দেখছি? চুপ চুপ, চলো এখান থেকে আমরা চলে যাই। কিন্তু ছোট, নিজে বাঁচলে বাপের নাম, চলো চলো। গোপাল আর মিনতি যখনই পেছন ফিরে বাড়ির দিকে যেতে গেল, তাদের সামনে একটা কালো ছায়ামূর্তি এসে হাজির হলো। কোথায় যাচ্ছিস তোরা আমার ছোটুকে ফেলে রেখে? আমরা বাড়িতে যাচ্ছি। ভয় পাস না, আমরা তোদের কোনো ক্ষতি করব না। তোরা আমাদের ছোটুকে অনেক ভালোবাসিস, যত্ন নিস, তোদের আমরা কিছুই করব না। যা, ছোটুকে নিয়ে বাড়িতে যা। গোপাল আর মিনতি আর কোনো কথা না বলে ছোটুকে নিয়ে বাড়িতে ফিরে গেল। আর কালো ছায়ামূর্তি দুটো ছুটেই গ্রামের দিকে চলে গেল। এদিকে রাস্তা দিয়ে নগেন হাঁটতে হাঁটতে বাড়িতে যাচ্ছিল। আত্মা দুটো নগেনের সামনে গিয়ে দাঁড়ায়। এই কি, কে কে তোমরা? এই কি, হরি আর মালতী, তোরা? তাহলে চিনতে পেরেছিস আমাদের তুই? আমাকে যেতে দে হরি। হ্যাঁ, তোকে তো যেতেই দিতে এসেছি আমরা, কিন্তু তুই তোর মনের ইচ্ছা মতো যাবি না, যাবি আমাদের ইচ্ছা মতো। চল চল আমাদের সাথে। কোথায় নিয়ে যাবি আমাকে? কেন, আমাদের যেখানে তোরা রেখে এসেছিস সেখানে। আমার ভুল হয়ে গিয়েছিল, আমাকে ক্ষমা করে দে হরি দাদা। সেদিন স্বার্থের লোভে আমাদের দুইজনকে মেরে ওই বট গাছে ঝুলিয়ে রেখে এসেছিলি, আজ বলছিস ভুল হয়ে গিয়েছিল? চল তোকে ওই বট গাছে নিয়ে যাই। না, পরের দিন সকালে নগেনের মরা দেহ বটগাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এই দেখে গ্রামের মানুষের মনে আবার ভয় ঢুকে যায়। গ্রামের লোক আবার মোড়লের কাছে যায় আর সব কথা খুলে বলে। সব শুনে মোড়ল বলে, ওই বট গাছের রশ্মি কে খুলেছে? কে? তা তো জানি না, তবে যাই করবেন তাড়াতাড়ি করবেন মোড়ল মশাই। তান্ত্রিক বাবাই এখন পারবে এর সমাধান দিতে। মোড়ল তান্ত্রিককে ডেকে নিয়ে বটগাছের কাছে যায়, আর বটগাছের রশ্মিটা দেখে চমকে ওঠে। তান্ত্রিক অনেক তন্ত্রমন্ত্র পাঠ করে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। না, ওরা এখানে আর নেই। তাহলে কি এই গ্রাম ছেড়ে চলে গেছে? তান্ত্রিক বাবা,
শুনলাম জমিদার বাবুর ছেলেকে এখান থেকে সাপে কেটেছিল, তারপর জমিদার বাবুর ছেলের বউ নাকি এই গাছের রশি খুলেছে। আমাকে তার কাছে নিয়ে চল। তান্ত্রিক তখন জমিদার বাড়িতে যায় আর জমিদারকে সব ঘটনা খুলে বলে। সব শুনে জমিদারের হুকুমে মল্লিকাকে সামনে নিয়ে আসা হয়। মল্লিকা তান্ত্রিককে দেখে অনেক রেগে যায় আর বলে ওঠে, তুই তুই আবার কেন এসেছিস এখানে? কেন করছিস এইসব? এই গ্রামের মানুষকে তুই এইভাবে হত্যা করছিস কেন? গ্রামের মানুষ কারা? যাদের আমি মেরেছি তারা হলো আমার আর আমার স্বামীর খুনি। তোর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য এই গ্রামের মানুষের রাতের ঘুম তুই হারাম করে রেখেছিস। এটা কি ঠিক করেছিস? গ্রামের দুটো মানুষ খুন হলো আর ওরা সেটা চুপচাপ মেনে নিয়ে শান্তিতে ঘুমোবে? এটা তো হতে পারে না। শোন তান্ত্রিক, তুই এখান থেকে চলে যা। আমাদের হত্যার প্রতিশোধ আমাদের নিতে দে। না, আমি কিছুতেই যাব না। তোদের আমি আজ বন্দি করে এখান থেকে তবেই যাব। বন্দি করবি? কতদিন কতদিন বন্দি করে রাখবি? যখনই মুক্তি পাবো তখনই আমরা এই গ্রামে চলে আসব হত্যার প্রতিশোধ নিতে। তুই আমাদের ক্রোধের আগুনের সম্মুখে আসিস না তান্ত্রিক। আমি তোমাদের হত্যার বিচার করব। বলো, কে কে আছে তোমাদের হত্যার সাথে জড়িত? আমি কথা দিচ্ছি, যে যে তোমাদের হত্যার সাথে জড়িত আছে আমি তাদের কাউকে ছাড়বো না। তারপরও দোহায় তোমাদের, এই গ্রাম ছেড়ে চলে যাও। মোড়লের হুকুমে আমাদের হত্যা করা হয়েছে। মোড়ল আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করছিল, আর সেটা আমি আর আমার স্বামী শুনে ফেলায় ওরা আমাদের মেরে ফেলেছে। মোড়ল? ঠিক আছে, আমি মোড়লকে এমন ঘৃণ কাজ করার জন্য উপযুক্ত শাস্তি দিব। বেশ, তাহলে আমরাও আর কোনো দিন এই গ্রামে আসবো না। এরপর সাদা ধোঁয়া হয়ে মল্লিকার শরীর থেকে দুটো আত্মা বের হয়ে চলে যায় আর মল্লিকা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। আর শান্তিপুর গ্রামে আবার শান্তি ফিরে আসে।